মেঘার ক্যারেক্টার দেওয়া হয়েছে প্রিয়া আপুকে, আর কেয়ার ক্যারেক্টার দেওয়া হয়েছে সোনিয়া আপুকে। একটু চেঞ্জ, একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তখন হঠাৎ করে বলে উঠল, এই আমার মা কোথায় রে রিয়া? চুপ একদম। কেন চুপ করবে কেন? আন্টি অন্য রুমে আছে, পরে দেখা করবে। প্লিজ চলো না, আমার মন বলছে মা ঠিক নেই। ঠিক আছে তো, আমারই কান্না পাচ্ছে। তোমার গলা এমন শোনাচ্ছে কেন? বলো না কি হয়েছে। আচ্ছা দাঁড়াও, আসছি 2 মিনিট। কেন, কি করবে? প্লিজ দাঁড়াও, রিয়া আসো তো বাহিরে। আমি রিয়াকে নিয়ে বাইরে চলে আসলাম, মানে কেবিনটার বাহিরে। তারপর মেঘা ওখানে দাঁড়িয়ে আছে, এক পাও নড়েনি। আমি রিয়া থেকে শুনলাম আন্টিকে কোন রুমে রাখা হয়েছিল। ঠিক মতোই বলল। আমি রিয়াকে নিয়ে বাইরে চলে আসলাম, মানে কেবিনটার বাহিরে। তারপর মেঘা ওখানে দাঁড়িয়ে আছে, এক পাও নড়েনি। আমি রিয়ার থেকে শুনলাম আন্টিকে কোন রুমে রাখা হয়েছে। ঠিক মতোই বলল। তারপর আমি মেঘার হাত ধরে লাশ রাখার রুমে চলে আসলাম। ওখানে একজন ছিল, তাকে বললাম পারমিশন নিয়ে এসেছি, তাই সে ঢুকতে দিল। এই তুমি এখানে আনলে কেন আমাকে? আন্টি এই রুমে আছে। তুমি কি পাগল হলে? মা এখানে কেন থাকবে? এখানে আছে, সামনে চলো। ধ্যাত, লাশের রুমে মা কি করবে? পাগল একটা, বাইরে চলো। চলো। ওর হাত ধরে নিয়ে আসলাম। একটা টেবিলের উপর রাখা আছে আন্টির লাশ। আমার প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু পারছি না কাঁদতে। আন্টির মুখের উপর থেকে সাদা কাপড়টা টানাতেই মেঘা একদম শক্ত কাঠের মতো দাঁড়িয়ে গেল। চোখ দিয়ে কয়েক ফোঁটা লোড়া পানি বেরিয়ে গেল ওর, আর আমারও পানি পড়তে লাগলো চোখ দিয়ে। আন্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছিল ওভাবে আন্টিকে দেখতে। তখন হঠাৎ কেয়ার দিকে চোখ পড়লো। ওর চোখ দিয়ে কোনো পানি পড়ছে না, এক নজরে তাকিয়ে আছে ওর মার দিকে। মনে হচ্ছে একটা রোবট দাঁড়িয়ে আছে, যার কোনো অনুভূতি নেই। আমি ভেবেছিলাম কান্নাকাটি চিৎকার করতে শুরু করবে, কিন্তু না, এত দেখে কিছুই বলছে না। পাথরের মতো দাঁড়িয়ে আছে পাগলি মেয়েটা, ওর মুখটা মলিন হয়ে আছে। মেঘা, ওই মেঘা, আজব তো, কথা বলছো না কেন? কি হলো, কথা বলো। ওই কথা বলো। ওর কাছে গিয়ে গায়ে একটু হাত দিয়ে বললাম কথাটা, আর তখনই মেঘার শরীরটা আমার বুকের উপর পড়লো। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলাম ওকে। না, এ মেয়ে তো সজ্ঞানে নেই। এতটা শখ হয়তো সহ্য করতে পারেনি, সেজন্য জ্ঞান হারিয়েছে। এটা হওয়ারই কথা। আচমকা হঠাৎ এমন কিছু ঘটে গেলে এমন হওয়াই স্বাভাবিক। আর যে মারা গেছে সে তো তার মা, যে মানুষটা ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট না সহ্য করেছে। খুব ভালোবাসি আমার মাকে। দোয়া করবেন আম্মুর আগে যেন আমার মৃত্যু হয়। তবে এটা শুধু আমার না, অনেক সন্তানেরই ইচ্ছে যে তারা মারা যাওয়ার পরে যেন তার মা বাবারা মারা যায়, কারণ মা বাবার মৃত্যু সহ্য করাটা এতটাও সহজ না। বিগত 3 দিন যাবৎ মেঘার জ্ঞান ফেরেনি, খুব টেনশন হচ্ছে। আর আঙ্কেলও তো উঠতে পারেনি, তাই আন্টির কবর দেওয়ার সকল ব্যবস্থা আমি করলাম। আর সময় নষ্ট না, ওনার লাশ দাফন করলাম। কেন জানি না খুব ভালোবেসেছিলাম আন্টিকে, কিন্তু সব নিমিষের মধ্যে ধুলোয় মিশে গেল। আসলে সবার কপালে সব কিছু সয় না, কিন্তু মানুষ সেটাই বেশি চায় যা তার কপালে নেই। তার যথেষ্ট উদাহরণ আমি, বাস্তবেও। আজকে বিকালে মেঘার জ্ঞান ফিরেছে, তারপর থেকে পাগলের মতো করছে, শুধু মামা বলে চিৎকার করছে। আমি মার কাছে যাব, মাকে এনে দাও আমার কাছে, এসব কথা বারবার বলতে আছে। তখন আঙ্কেল আমাকে ওর কাছে যেয়ে সান্ত্বনা দিতে বলল। আমিও গেলাম ওর কেবিনে, যেয়ে দেখি নার্সকে এসব কথা বলতেছে, কিন্তু নার্স কিছুই বলতে পারছে না। আমি কেবিনে যেয়ে নার্সকে ইশারা করে বেরিয়ে যেতে বললাম। নার্স চলে গেল। তখন আমি যেয়ে ওর পাশে বসলাম। তখন অমন পাগলের মতো করে বলতে আছে, মা 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 হারানোর বেদনা আসলেই অসহ্য। ওর এমন ব্যবহার দেখে আমারই কষ্ট হচ্ছে। কি করব কিছু ভেবে না পেয়ে ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। আর তখনই মেঘা আমার পিঠে হাত দিয়ে খুব শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো, আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো। কি করে হলো এসব বলো না? আমাকে এতিম বানিয়ে চলে গেল মা। আমাকে বাবাকে বোনকে ছেড়ে একা একা যেতে পারলো? জানো, মা না রিয়ার থেকে আমাকে বেশি ভালোবাসতো। আমাকে রোজ খাইয়ে দিত সকালে, কত আদর যত্ন করতো আমার বলার ভাষা নেই। চুপ থাকো না একটু, নয়তো আমিও কেঁদে দেব ওর ব্যবহারে। কত ইচ্ছে ছিল ওখান থেকে এসে মন খুলে মায়ের সাথে গল্প করব,
আর তোমার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মাকে বলবো। কিন্তু দেখো কেমন স্বার্থপর, ও আমাকে একা রেখেই চলে গেল। কষ্ট হয় না বুঝি আমার? পচা মা আমার। তোমার মা তোমার সাথেই থাকবে তো সব সময়। কেন চলে গেল আমাকে রেখে? আচ্ছা, আমার মাকে তোমরা একা ওই করে কবরে রেখে আসছো কেন? চুপ। এইবার আমার চোখ বেয়েও পানি পড়ছে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমাকে জড়িয়ে ধরে। এমন বলো না আর। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, এতে কারো হাত নেই। যা হবার তা তো হয়েই গেছে। জোরে জোরে কাঁদছে। চুপ করো না প্লিজ। তোমার বোন বাবা আছে, তুমি তো বড়, ওদের দেখার দায়িত্ব তোমার। ফুপিয়ে কাঁদছে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো? গুড গার্ল। আচ্ছা তুমি এখন থেকে স্ট্রং থাকবে কেমন? এখনো কাঁদছে মেয়েটা। তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসি। খাবো না আমি। না খেলে যে তুমি দুর্বল হয়ে যাবে। হই, সমস্যা নেই, আম্মুর কাছে যেতে পারবো। চুপ, একদম বাজে কথা বলবি না। সরি বলবা না, নয়তো মাইট দিব। কাঁদছে যে দেখো তো। জানো আন্টির দূরে তারা থেকে আন্টি তোমাকে দেখে, কিন্তু তুমি যদি দুর্বল হয়ে রিয়া আর বাবাকে প্রেরণা না জোগাও তাহলে কি করে চলবে শুনি? এইসব ভেবে আন্টিও কষ্ট পায়। সত্যি? তাহলে দাও, খাবো আমি। কিঞ্চিং পরিমাণ খুশি হয়ে হ্যাঁ করো, আমি খাইয়ে দেই। তারপরে অনেক কষ্টে কিছুটা ভাত খাইয়ে দিলাম। তারপরে ওষুধ খাইয়ে ঘুমিয়ে দিলাম। সকালে ভাত রান্না করে এনেছি তো তাই ভাতই খাওয়াইলাম। তারপর আঙ্কেলের সাথে এসে একটু কথা বললাম। রিয়াকে বসে ভাত বেড়ে দিলাম। ওকে একটু ছোট মানুষই কথা শুনিয়ে দিলাম, তাই খেয়ে নিল। কেউ যেন বিশ্বাস করতে পারছে না যে আন্টি আর আমাদের মাঝে নেই। এদিকে কেয়া 2 দিন পর থেকে অফিসে জয়েন করতে বলতেছে আবার, তাই হ্যাঁ করে দিলাম। এই 2 দিনে মেঘাকে অনেক বোঝালাম যাতে করে নিজেকে শক্ত রাখে। আর আল্লাহর রহমতে আমিও পাশ হয়েছি। আর একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে ও আমাকে ভালোবাসে, আর এটা আন্টি জানে। ও বলেছে আন্টিকে। আমার এমনটা মনে হচ্ছে কারণ এখানে কারো কথা শুনতে চায় না, ও আমার কথা ছাড়া। কি আর করার, 2 দিন পর থেকে অফিসে জয়েন করতে লাগলাম আর মন দিয়ে কাজ করতে লাগলাম। কারণ যেটার জন্য বিদেশে যাওয়া সেই ফাইলটা আর 12 দিনের মধ্যে জমা দিতে হবে। এদিকে আঙ্কেল একটু সুস্থ হতে লাগলো, আর এতে সবার মনে অনেকটা ভালো হলো। আমি মেঘাকে কাজ করতে বারণ করে দিয়েছি, কারণ ওদের সব কিছুর দায়িত্ব আমি নিজেই নিয়েছি। তবে আঙ্কেল একটা দোকানে থাকায় ওদের কোনো সমস্যা হয় না কিছুই। এখন আমি মেঘা আঙ্কেল রিয়া একসাথে খাওয়া দাওয়া করি, আর মেঘা রান্না করে। এদিকে কেয়া আবার আমার সাথে ভালো ব্যবহার শুরু করেছে। হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। যাক, আমার তো ভালোই হলো যে আর তেমন অপমানিত হতে হবে না। 11 দিন পরে ফাইলের কাজ একদম শেষ। এখন শুধু ফাইলটা ওদের দিতে হবে, তাহলে ওরা যা আমাদের সাথে 10 বছরের চুক্তি করবে, আর ওদের সকল কিছু আমাদের কোম্পানির থেকে নেবে। কেয়া আর ওর বাবার ফাইলটা জমা দিয়ে এসে পুরো অফিসে মিষ্টি বিতরণ করলো, আর সবার স্যালারি 1000 করে বাড়তি করলো। কিন্তু আমার তো অন্য হিসাব এখন। আর কারণ কেয়া আর অপমান করে না, অনেকটা বউ ভাব চলে এসেছে ওর মধ্যে, তাই আমার প্রমোশন হলো। স্যালারিতে 7,000 টাকা যোগ হলো। টাকায় সিনিমিনি করতে আছে। পুরো 2 মাস পরে রাত এখন 11টা বেজে 45 মিনিট। আমি আমার নিস্তব্ধ বাসাতে আছি। মানে ঢাকা না, কিন্তু নওগাঁ জেলা ছোট একটা শহরে আমার বাসা। সেখানে পরিবারের কাছে। আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না, কারণ ভেতরে আমার বউ আছে। আজই বিয়ে করলাম, আর আজকে বাসর রাত, তাই ভয় করছে ভেতরে যেতে। তবুও 1 চামচ সাহস বুকে নিয়ে দরজা খুলে ভেতরে গেলাম। জোরে একটা থাপ্পড়ের শব্দ পেলাম। উফ মা গো, লেগেছে। আমার গালে থাপ্পড় পড়লো। হ্যাঁ ঠিকই শুনেছেন, আমার গালেই পড়লো। দোষ করলো একজন আর শাস্তি পেলাম আমি। বাহ! আমি মাথা ঘুরিয়ে অবাক। চোখ তো ছানাবড়া হয়ে গেল আমার। সাথে কেয়াও রীতিমতো অবাক।
মেঘা, তুমি একদম কারেন্টের শক খেলাম। হ্যাঁ, আমি তোমার কুকর্ম ধরতে পেলাম আজকে। ছি, কি বাজে বকছো এসব? বাজে কেন বলবো? বাজে কেন বলবো বলো? যা দেখলাম তা তো সত্যি। চোখের কোণে পানি জমা হয়েছে। সত্য না, বিশ্বাস করো। তুমি বলতে চাইছো আমার চোখ কানা, তাই না? আমি ভুল দেখেছি। না, তুমি ঠিকই দেখছো, কিন্তু আমি তো ইচ্ছে করে এমন করিনি। কেয়াই তো জোরে। থাক, আর নিজের দোষ থাকতে ম্যামকে ডাকতে হবে না। আমাকে থামিয়ে দিল। তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। থাক, আর নিজের দোষ থাকতে ম্যামকে টানতে হবে না। আমি যা বুঝার তা বুঝে গেছি, তোমাকে কিছু বলতে হবে না। প্লিজ সোনা পাখি, ভুল বুঝো না। ওর গালে হাত দিয়ে। হাত সরাও। আমার হাতটা ঝাটকাতে সরিয়ে দিল। এমন করছো কেন? কেমন করছি আমি? এমন রাগ কেন দেখাচ্ছ? আমাকে ঠকানোর আগে একবারও ভাবলে না? আমি তোমাকে ঠকাইনি, সত্যি বলছি। কেয়া জোর করেই কিস দিল। চুপ, আমি এতিম এটার সুযোগ উঠালে, তাই না? ভালো করেছো। মেঘার চোখে পানি মুছতে মুছতে চলে গেল, আর আমি স্তব্ধ হয়ে আছি, একদম পাথরের মতো হয়ে দাঁড়িয়ে আছি। কেয়া তখন আমার সামনে আসলো। শয়তানটা খুব জোরে মেরেছে, তাই না? খুব লেগেছে, তাই না জান? আচ্ছা, দাঁড়াও। তারপর আমার যে গালে মেঘা থাপ্পড় মেরেছে সেই গালে হাত দিল, কিন্তু ওদিকে আমার খেয়াল নেই। গাল থেকে হাত সরিয়ে আমার গালে ওর ঠোঁট রেখে আলতো করে চুমু দিল। তখন মনে হয় হুঁশে ফেললাম। মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। করে একটা থাপ্পড় মেরে দিলাম কেয়ার গালে, কিন্তু ও কিছুই বলছে না। মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে। ওর এইভাবে তাকিয়ে থাকাটা আমার ভালো লাগছে না, কেমন জানি খটকা লাগছে। কি আর এমন কি হলো? হাসছিস কেন? রাগে তুই করে বলছি। দেখছি আমার জানটাকে, দেখছি আমার জানটাকে রেগে গেলে তার চেহারা অন্য রূপ ধরে। দেখতে মাশাআল্লাহ। বুঝিনি, মেজাজ খারাপ করাস না, যা এখান থেকে। একটু পরে যাই প্লিজ, প্লিজ। তোর জন্য এত কিছু হলো আর এখনো থাকবি? তোর জন্য এত কিছু হলো আর এখনো থাকবি? যা বলছি। একটা থাপ্পড় খেলি তাও লজ্জা হলো না তোর? দূর পাগল, তোমার জন্য মরতেও পারবো। আর এটা তো একটা থাপ্পড় শুধু। তোমার যে কটাই বই থাক, একবার যখন বলেছি যে তোমাকে বর বানাবো, তো বানাবোই। কথাটা বলে একটা ভিলেনি মার্কা হাসি দিয়ে চলে গেল রুম থেকে। আমার মাথা কাজ করছে না। মেঘা আমাকে ভুল বুঝলো, সাথে থাপ্পড় দিল। এটা বিশ্বাস করতে কেমন লাগছে। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে বাইরে বসে গল্প করতে লাগলাম, আর মেঘা ওইদিকে রান্নাতে ব্যস্ত। প্রায় 1 ঘন্টা পরে রান্না শেষ হলো। মুরগির গোস্ত, মাংস বলি না আমি, রান্না করেছে, সাথে আরও কত প্রকারের তরকারি। তরকারির ঘ্রাণ শুনেই সবার জিভে পানি চলে এসেছে, আর আমার সমস্ত রাগ শেষ। রাত 11টার সময় খাওয়া দাওয়া শেষ করলাম। যদিও ইচ্ছে ছিল না খাওয়ার, কিন্তু গোস্ত অতিরিক্ত স্বাদের চড়ে খেয়ে ফেললাম। খাওয়া দাওয়া করে যে যার মতো বাসায় চলে গেলাম। আর কেউ ফোন দিয়ে বলল গাড়িটা আনতে, তাই হলো। একটু পরে কেয়ার ফোনে কে যেন কল দিয়ে নিচে যেতে বলল। ও, তার মানে ড্রাইভার। কেয়া বিদায় জানিয়ে চলে গেল। এখন রুমে শুধু আমি আর আমার বউ মেঘা। আমি যে বিছানায় শুয়ে আছি, সে আয়নার সামনে চুলে চিরুনি করছে। অপূর্ব লাগছে তাকে, খুব টানছে ওর এই সৌন্দর্য। নিজেকে আর সামলে রাখতে পারলাম না। বিছানা থেকে উঠে মেঘার কাছে যেয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু এঁকে দিলাম। মেঘার চুল থেকে পাগল করার মতো একটা ঘ্রাণ পাচ্ছি, শ্যাম্পুর। মেঘা এক ঝটকায় আমাকে ছাড়িয়ে নিল। অবাক হচ্ছি, প্রচুর অবাক হচ্ছি, কারণ যে মেয়েটা বায়না করতো আদর খাওয়ার জন্য, সেই কিনা এখন এমন করছে। হায় রে কপাল আমার! কি হলো, এমন করছে কেন? তা তো কেমন করব? আমার শরীরে হাত দিবা না তুমি, ওকে? কেন দিবা না? কেন? আমি বলছি তাই। না, আমার বিয়ে করা বউকে আদর করব, 100% আদর করব। কাছে আসো। লুচ্চামি করে পেট ভরেনি। কি বলছো এসব জান? যা বলছি ঠিকই বলছি। ও আমি তো লুচ্চা। জানি না কেন জানি খুব কষ্ট হলো। তোমার গলায় আবার কি হলো? কই কিছু না তো।
তাহলে এমন শোনাচ্ছে কেন? না এমনি। আচ্ছা, এই লুচ্চা ছেলের কিছু কথা। আজকের পর থেকে আর তোমার শরীরে হাত দিব না যতদিন তুমি না চাইবে। তাছাড়া একটা সুন্দর ভদ্র মেয়ে একটা লুচ্চার সাথে কি করে খাট শেয়ার করে? আমি নিচে মেঝেতে ঘুমাবো। তুমি উপরে ঘুমাও, অন্য রুমে যাব না। যদি রাতে ভয় পাও তাই। মেঘাকে আর কোনো কথা বলতে না দিয়ে বিছানায় নিয়ে মেঝেতে চুপচাপ শুয়ে পড়লাম। যদিও সময়টা গ্রীষ্মকাল, তবুও মেঝেতে শুতে একটু কষ্ট হবেই। কোনো দিন শুইনি মেঝেতে, তাই আর কি। মেঘাও হয়তো এমনটা আশা করেনি, কারণ মেঘা প্রতিদিন আমাকে জড়িয়ে ধরে ঘুমায় আর ওকে কপালে চুমু দিয়ে ওকে ঘুমিয়ে থেকে জাগিয়ে তুলি। কিন্তু তখন যা বললাম তাতে এইসব আর হবে না মনে হয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে একটু কোরআন তেলাওয়াত করতে বসলাম। খুব ক্ষুধা পেয়েছে তাই। ওইদিকে মেঘা রান্না করছে আর এদিকে আমি কোরআন তেলাওয়াত করছি। 9:30 বেজে গেছে, এখনও আসছে না। ব্যাপার কি? আমি জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে তখন মেঘা এসে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলো। এখন রেডি হচ্ছে, অফিসে যাবে তাই। কি হলো, না খেয়ে যাবে নাকি? না খেয়ে যাব কেন? তাহলে রেডি হচ্ছ যে? চলো খাবে, চলো। একসাথে দুইবার খেতে পারবো না আমি। মানে তুমি খেয়ে আসলে অনেকটা অবাক হয়ে। ক্ষুধা পেয়েছিল তাই খেয়েছি। ও গার্ল, আচ্ছা আমি রেডি। আচ্ছা রেডি হও, আমি আসছি। আমি একটু ওয়াশরুমে আসলাম, চোখ মুখ ধুয়ে আবার বেরিয়ে এসে এক গ্লাস পানি খেয়ে রেডি হতে লাগলাম। অনেকটা অবাক হচ্ছি, কারণ যে পাগড়িটা আমাকে ছেড়ে খায় না, রোজ সকালে আমাকে তুলে খাইয়ে দিতে হয়, সে কিনা আজকে একা একা খেয়ে চলে আসলো। আর আসলো তো আসলোই, আমাকে একটা বারের জন্য খেতেও বললো না। সামান্য একটা ভুল বোঝাবুঝি নিয়ে এতটা রিয়েক্ট করা ঠিক হচ্ছে না ওর। বাসা থেকে বের হয়ে বাইকে করে অফিসে নিয়ে আসলাম। অফিসে এসে আরেক ঝামেলা। মেঘাকে যখনই দেখা যাচ্ছে না তখনই কেয়া এসে বিরক্ত করা শুরু করেছে। কেমনটা লাগে বলুন তো? আমি ইচ্ছামতো কথা শুনিয়েছি, কিন্তু হয়নি মাইয়া বারবার আসতেছে। বুঝতেছি না আমার মুখ থেকে কথার শব্দ বের হচ্ছে না নাকি ওর কানের সমস্যা। কত কড়া কড়া কথা বললাম, তবুও তার গায়ে লাগে না। লাঞ্চ টাইমে অফিসের বাইরে এসে 2টা বিস্কুট খেয়ে পানি পান করে চলে আসলাম। মেঘা অফিস ক্যান্টিনে যেয়ে খেয়ে নিল, তবুও আমাকে ডাকলো না। বাহ, এই হলো মেয়েদের ভালোবাসা। একটু ভুল বোঝাবুঝি হলেই যেন তাদের মনে হয় যে তার লাইফ পার্টনার বব মারা গেছে, তাই আর তেমন কোনো রেসপন্স করে না আমাদের উপর। না করুক, পরে বুঝবে ঠেলার নাম বাবাজি। অফিস শেষে বাসায় চলে আসলাম। মেঘা ফ্রেশ হয়ে রান্না করতে বসলো। আমার আবার খুব খিদে পেয়েছে, খালি পেটে থাকতে পারি না। আজকে যে কতটা কষ্টে ছিলাম আল্লাহ ভালো জানে। রুম থেকে বেরিয়ে টং দোকানে এসে বিস্কুট আর 1 কাপ চা খেয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে চলে আসলাম রুমে। মেঘা এখনও রান্না করছে, ঘামে ওর গাল চিকচিক করছে। প্রতিদিনের মতো আজকেও কপালে চুমু দিয়ে ঘামগুলো মুছে দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি যে বলছি ও না চাওয়া পর্যন্ত ওকে স্পর্শ করব না। আমি অফিসের একটু কাজ দেখছিলাম, তখন মেঘা রুমে আসলো। আমার দিকে একটাবারও ফিরে তাকালো না। ওর কি যেন দরকার সেটা নিয়ে আবার চলে গেল। ওর এমন ব্যবহারে মনে হচ্ছে খুব কষ্ট পেয়েছি, কিন্তু বুঝতে দিব না কাউকে। রাত 10টার সময় মেঘা টেবিলে গেল খাওয়ার জন্য, অথচ আমাকে ডাকলো না। আমি আমার বিস্কুটের প্যাকেটটা নিয়ে বসে পড়ছি। বিস্কুট খাচ্ছি আর টিভি দেখছি। ভালোই লাগছিল এভাবে খেতে খেতে টিভি দেখতে। আজকে রাতেও ঠিক করলাম কালকে রাতের মতোই মেঝেতে শুয়ে পড়লাম, আর মেঘা যে খাটে শুয়ে ঘুমালো। রোজ আমি বাজার থেকে এনে খাই বিস্কুট আর মেঘা বাসায়, তবু একবার খেতে বলে না। এভাবে দিনকাল চলছে, আমার ভিতরটা পুড়ে যাচ্ছে কষ্টে। মেঘাকে কত করে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝতেই না। এ কেমন ভালোবাসা ওর, বুঝতেছি না। আর এদিকে কেয়ার ঝামেলা তো আরও বেশি। কাজ করতে দেয় না বললেই চলে, কারণ সবসময় আমার ডেস্কের সামনে এসে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। অসহ্য লাগে। একে তো মেঘার অবহেলা, আর অপরদিকে দেমাগি মেয়েটা কেমনে যেন এত ভালো হলো আল্লাহ জানে। আর এতটাই ভালো হলো যে ছোট বাচ্চাদের মতো আমার পিছনে লেগে থাকে। এতে মেঘাও কিছু বলে না। জান, রুমে আসো তো। কেন, কি হয়েছে? বিরক্তি ভাব। কাজ আছে হালকা, আসো তুমি। আচ্ছা। কেয়ার রুমে আসলাম ওর সাথেই। রুমে প্রবেশ করতেই পেছন থেকে কেয়ার দরজা লাগিয়ে দিল।
কি 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 হলো? দরজা লাগালেন কেন? কেন ভয় পাচ্ছ? না, কি কাজ আছে বলেন, আমার আবার কাজ পরে আছে। দাঁড়াও, একটা কার্ড দেবো বলে এনেছি। কিসের কার্ড? টেবিল থেকে একটা কার্ড দিয়ে বলল। কার্ডটা হাতে নিলাম। কার্ডটা দেখে তখনই খুশিতে ফিক করে কি যে খুশি লাগতেছে, কার্ডটা দেখে বলে বোঝাতে পারবো না। খুশিতে নাচতে ইচ্ছে করতেছে। আপনাদের তো বলাই হলো না কিসের কার্ড। কার্ডটা হচ্ছে বিয়ের, আর বিয়েটা হচ্ছে কেয়া আর রাফি নামের একটা ছেলের সাথে। এটা কি সত্যি? খুব খুশি হয়েছে তো, তাই না? খুব 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 খুশি হয়েছি। ধন্যবাদ এত ভালো একটা সুসংবাদ দেওয়ার জন্য। হ্যাঁ। তার সামনে শুক্রবারে বিয়ে, তাই না? অফিসে সবাইকে দাওয়াত দিতে হবে। আমার বিয়ে বলে কথা, তোমাকে আর তোমার বউকে তো আসতেই হবে। অবশ্যই যাব। এখন আসি, হ্যাঁ কাজ আছে। আমি আমার কেবিনে চলে আসলাম। খুব আনন্দ হচ্ছে, বিপদটা বিদায় হবে ভেবে। আর বাংলাদেশে মানে বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবারে বিয়ে, এটা তো সবাই জানেন তাই না? সে যাই হোক, আমি আনন্দে কাজ করতে লাগলাম। এই কয়দিনে কেয়া আর আমার সামনে তেমন আসেনি কাজ ছাড়া, এতে আমারও অনেক ভালো লেগেছিল। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা হয়েছে, বড়লোক বলে কথা। সন্ধ্যার সময় আমি আর মেঘা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির উদ্দেশ্যে। মেঘা ওর পছন্দের মতো জামা পরেছে। আমি মেয়েদের জামার নাম জানি না, ওকে খুশি খুশি লাগছে যবে থেকে কেয়ার বিয়ে হবে শুনেছে। দীর্ঘ 30 মিনিট পর পৌঁছে গেলাম কেয়ার বাড়ির সামনে। মানতেই হবে, বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। অনেক সুন্দর করে সাজানো, বিয়ের আয়োজন চলছে, কিন্তু এখনো বর আসছে না। আমার তো বিরক্ত ধরে গেছে এভাবে বসে থাকতে। আরও আধা ঘন্টা কাটলো, তবুও বর আসার নাম নেই। শালা কি বর নাকি খুনি, সে আসতে ভয় করছে। আমি বসা থেকে উঠে আসলাম, আমার অফিস কলিগের সাথে হালকা আড্ডা দিলাম। 20 মিনিট পরে আবার গেলাম সেখানে, বর এখনও আসেনি। ওদের কেমন হচ্ছে জানি না, তবে আমারই মেজাজ বিগড়ে যাচ্ছে। কিন্তু এদিকে আবার মেঘাও নেই, সে উধাও। আল্লাহ, আমার সাথে কি হচ্ছে রে, কি রহম করো। একটু পরে মেঘা এসে হঠাৎ করে আমার হাত ধরে টেনে একটা রুমে নিয়ে গেল। মেঘা তো কিছুই চিনে না এখানে, আর আমিও চিনি না। তো কাউকে জিজ্ঞেস না করেই কি করে আসলো, ভাবার বিষয়। আপনারা ভাবুন, আমার সময় নেই। ওকে। আমি তোমাকে কিছু কথা বলবো। বলো, মানা কে করছে বলতে? তুমি এখন কেয়াপুকে বিয়ে করো। হোয়াট দা? মেয়ে বলে কি? মাথার সমস্যা নাকি? নিজের বরকে বলতেছে অন্য মেয়েকে বিয়ে করতে? মাথার তার ছিঁড়ে গেছে তোমার? কি? না, যা বললাম ঠিকই বললাম। চলো, বিয়ে করবে। পাগল নাকি? কেউ কি তোমার মাথায় আঘাত করেছে নাকি যে উল্টাপাল্টা বকছো? যা বলছি সব ঠিক আছে, আর আমিও ঠিক আছি। মজা করো না এখন, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সত্যি সত্যি রাগ উঠে গেছে ওর কথায়। চুপ, চলো ড্রেস চেঞ্জ করবে, সময় নেই বেশি, চলো। আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, একটা থাপ্পড় মেরে দিলাম মেঘার বাম গালে। রাগে আমার হাত পা কাঁপছে এখনো। কি বলে এইসব ও? কোন মেয়ে এটা তার স্বামীকে বলবে অন্য একটা মেয়েকে বিয়ে করতে বলুন তো? কোন মেয়েটাই বা চাইবে সতীনের ঘর করতে? আজব ব্যাপারের। রাগ কমলো, এখন চলো। আবার পাগলামি করো না প্লিজ, চলো ড্রেস চেঞ্জ এইবার। করবে। পাগড়িটাকে কাছে টেনে নিলাম, শক্ত করে বুকে জড়িয়ে ধরলাম। মেঘাও আমাকে জড়িয়ে ধরলো খুব শক্ত করে। জান, এমন করছো কেন? আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার কত ইচ্ছা, সেটা অন্যভাবে নাও, এভাবে না প্লিজ। দেখো জান, আমি তোমাকে হারাতে পারবো না। প্রয়োজনে সতীনের ঘর করব, তাও আমার কোনো ইচ্ছে নেই তোমাকে হারানোর। প্লিজ রাজি হয়ে যাও। এই ওয়েট, হারবে না মানে? ছেড়ে দিয়ে সামনে এনে বললাম। তোমাকে হারাতে পারবো না আমি। আজব তো, আমাকে কেন হারাতে যাবে? তোমাকে ভালোবাসি তো আমি। হ্যাঁ জানি জান, সেই জন্যই তো তোমাকে হারাতে চাই না। আচ্ছা কি হয়েছে বলো প্লিজ প্লিজ। শুনে কি করবে? আমার কথায় রাজি হও প্লিজ। না, আগে বলো না জান প্লিজ। আচ্ছা তাহলে শোনো। এবার শুনুন মেঘার কথা। আমরা ওখানে বসেছিলাম, তখন তুমি উঠে চলে গেলে কোথায় যেন। আমি একা একা বসেছিলাম, ভালো লাগছিল না। তখন একটা মেয়ে এসে বলল, স্যার মানে কেয়াপুর বাবা আমাকে ডাকছেন।
এবং তার সাথে যেতে হবে। স্যার যেহেতু ডাকছেন তাই যেতে তো হবেই। আমিও গেলাম মেয়েটার সাথে একটা রুমে। যেয়ে দেখি কি আপু লাল বেনারসি শাড়ি পরে বসে বসে কাঁদছে এবং ওর মা ওকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আর এদিকে স্যার মাথায় হাত দিয়ে বসে আছে। আমি যেই সালাম দিলাম, স্যার সালাম নিয়ে আমাকে বসতে বলল সোফায়। আমিও বসলাম। দেখো মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। জি স্যার বলুন, সমস্যা নেই। তোমার তো মা বাবা কেউ নেই, তাই না? না স্যার। একটা কথা বলি, জি। সবারই তো দুটো করে মা বাবা থাকে, একটা জন্মদাতার দিক আর অন্য শ্বশুর বাড়ি, তাই না? জি স্যার, কিন্তু আমার নেই, শুধু নীলের বাবা মা আছে, আর তারাই আমার মা বাবা। দেখো মা, আমি যদি তোমার বাবা হতে চাই আর আমার স্ত্রী যদি তোমার মা হতে চায়। এ কি বলছেন স্যার? দেখ মা, তোর মা বাবা নেই, আমরা তোর বাবা মা হতে চাই। তাহলে সবার মতো তুইও দুইটা বাবা আর মায়ের ভালোবাসা পাবি। আচ্ছা মা, তুই তো আমাকে সেই 7-8 মাস আগে থেকে চিনিস, জানিস তো আমি কেমন লোক। কখনো অফিসে কাউকে বকা দিতে বা খারাপ ব্যবহার করতে দেখেছিস? তাহলে নিঃসন্দেহে আমাকে তোর মা বাবা ভাবতে পারিস। কিয়াকে যতটা ভালোবাসি, কথা দিচ্ছি তোকেও ততটা ভালোবাসবো। সত্যি আপনারা আমার মা বাবা হবেন? কাঁদিস না মা, তোকে কথা দিলাম কখনো তোর মা বাবা কমতি বুঝতে দিব না। প্লিজ মা, মানা করিস না। তাহলে আজ থেকে আমরা 3 মেয়ে হবে, তুই তোর ছোট বোন আর কেয়া, আমার 3 রাজকন্যা। আমাকে মা ডাক এবার। না মা। চুপ কর মা। সত্যি আপনারা আমার মা বাবা হবেন? ধরে মা ডাকটা শুনেই কেয়ার মা মেঘাকে বুকে জড়িয়ে ধরে মাথা হাত বুলিয়ে দিচ্ছে। মেঘা ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে এখন সে আবার পরিপূর্ণ হয়ে গেল মা বাবা পেয়ে। এই হলো মেয়েদের সবচেয়ে বেশি দুর্বল জায়গা, একটুতে ইমোশনাল হয়ে পড়ে, আর সবাই এই ফায়দা উঠায়। তাই আপুদের বলছি, যখন তখন ইমোশনাল হয়ে পড়বেন না, কথাটা মাথায় রাখবেন। আপনাদের সরলতাই আপনাদের প্রধান শত্রু। না মানে হুদাই একটু মোটিভেশন হবার চাইলাম, তাই আর কি। তা আমাকে বাবা ডাকবি না নাকি? বাবা ডাকবো তো তোমাকেও। যাক, মেয়েটা আমার হলো তাহলে। তা মা, তোর বর মানে আমার জামাই বাবাজি কোথায়? ওদিকে কোথায় যেন গেল। ও আচ্ছা, যা তোর আপুর কাছে কাজ জাগানো শোন। মা কেন কাঁদছে আপু? যা, তুই নিজেই শোন, হয়তো ওকে তুই বাঁচাতে পারবি। মানে বুঝলাম না তো। তুই শোন, যা না। মেঘা ওর মাকে ছেড়ে দিয়ে কেয়ার কাছে এসে সবাই বসলো। কেয়া তখন কাঁদছে, কিন্তু কেন কাঁদছে বিয়ের দিনে সেটা বুঝতে পারছে না মেঘা। আপু কাঁদছো কেন? আপু কথা বলো, কাঁদছো কেন? আপু আপু বলো, কি হয়েছে তোমার? আর তোমার বর কোথায়? ও পালিয়েছে, আমাকে বিয়ে করবে না সেজন্য। কি? ওর এত বড় সাহস! ওকে তো খুন করে ফেলবো। না, ওকে আমার এমনিতেও পছন্দ না। তাহলে বলো কেমন ছেলে পছন্দ তোমার, এক্ষুনি আনছি। সত্যি? যদি বলি এনে দিবি? হ্যাঁ আপু দিব, বলো তুমি। দে আমাকে, কথা দে, তোর কথা আর পিছু পা হবি না। হ্যাঁ আপু দিলাম কথা, আমি মরে যাব তবুও তোমার কথা মতো ছেলে এনে দিব। এই কথাটা শোনা মাত্রই মেঘার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মনে হচ্ছে তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল, কিছুই ভাবতে পারছে না। কত বড় ভুল ওয়াদা করে ফেলেছে না জেনেই। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো টপ টপ। বোন আমার। আপু এটা সম্ভব না, তুমি অন্য কিছু চাও। প্লিজ বোন, এমন করিস না বোন। অন্যমনস্ক হয়ে আছি, কোনো কিছুর খেয়াল নেই। তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো?
তুমি আমার থেকে আমার প্রাণটা বের করে নিতে আমি চাইছো? তো তোর থেকে ওকে চাইনি। তোর মাঝে একটু জায়গা দিস, সেখানেই থাকবো। বড্ড ভালোবাসি ওকে। তুই যখন ওকে চিনিসও না, তারও আগে থেকে, যখন আমরা ভার্সিটিতে পড়তাম তখন থেকে ওকে ভালোবাসি আমি। কিন্তু কিন্তু আমার দেমাগের কারণে হারিয়ে ফেললাম। কিন্তু এটা সম্ভব না, ওকে আমি কারোর সাথে ভাগ করতে পারবো না। প্লিজ বোন। আপু, কি করছো এসব? দেখ বোন, তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি আত্মহত্যা করব। আর আমার মৃত্যু দেখে আমি নিশ্চিত যে আমার বাবা মাও আর বেঁচে থাকতে পারবে না। তারাও হার্ট অ্যাটাক করে মারা যাবে। তুই কি চাস আমার সামান্য আবদারের জন্য 3টে প্রাণ চলে যাক? এটা সামান্য আবদার মনে হচ্ছে। কেন বোন? আমি তো তোর থেকে ওকে কেড়ে নিচ্ছি না, তোদের সাথে একসাথে থাকতে চাইছি। আপু, কি বলো এসব? দেখ মা, আমার মেয়েটার কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো বল? আমার মেয়েটার জীবন ভিক্ষা দে। মা, এ কি করছো? প্লিজ মা, তোর কাছে ভিক্ষা চাইছি। ওর জীবন, নীলাকে না পেয়ে ও আত্মহত্যা করবে, এটা আমাদের আগে বলে দিয়েছে। না, এমনটা করো না। তোমরা আমার গুরুজন, এভাবে আমাকে পাপী বানিও না। তাহলে বল তুই রাজি? পরে আপু যদি ওকে আমার থেকে কেড়ে নেয় তখন যে আমি মারা যাব। বোন, তোকে কথা দিচ্ছি, যদি এমন করি তাহলে ওই দিনই হবে আমার শেষ দিন। এমন বাজে কথা বলো না আপু। মা, তুই রাজি বল না। আমি যে ওকে হারাতে পারবো না। না মা, হারাবি না। ভাববি তোর স্বামী 2টো বউ, আর তোরা 2জন বোন। কখনো সতীন ভাববি না, তাহলে তোদের মাঝে কখনো বিচ্ছেদ হবে না। কেয়ার আবদার শুনে প্রথমে খুব রাগ হয়েছিল, কিন্তু ওর পাগলামের কাছে হার মানলাম আমরা। কিন্তু ও তো রাজি হবে না। ভালোবাসে ও? আর ওর বাবার নাম্বার দে, আমরা ওনার সাথে কথা বলবো। আজ থেকে আমার 3টা মেয়ে। আমি জানতাম মেঘা মা অনেক ভালো। আমি কিন্তু ওকে ছাড়া বাঁচবো না। বোন, তোকে আর ওকে কখনো আলাদা করব না, আমি কথা দিলাম। তারপরে আবার কিছু কথা বলে চলে আসলাম তোমাকে বলতে। আমাকে ওরা তাদের মেয়ে বানিয়েছে, তাদের কথা কি করে না করি বলো? আরে পাগলও নিজের ভালো বোঝে, আর তুমি এটা কি করলে? হ্যাঁ, কে আপু অনেক ভালো, আর মা বাবাও অনেক ভালো। তুমি কি চাও না সবার তো আমিও আমার তুমি কি চাও না সবার মতো আমিও আমার মা বাবার ভালোবাসা পাই? ওরে ফয়েননি রে, ওরা তোকে ঘোল খাইয়েছে তোর সরলতা দিয়ে। তবে আঙ্কেল আন্টি ভালো একটা জানি, সব প্ল্যান করে করা, সব কিছু পেছনে একমাত্র হাত কে আর মনে মনে বলছি। কি হলো? না কিছু না। হঠাৎ ফোন বেজে উঠলো, পকেট থেকে ফোন বের করে দেখি আমার পাপ্পা থুক্কু আব্বু কল দিয়েছে। রিসিভ করে সালাম দিলাম, সালামের উত্তর নিল। হ্যাঁ আব্বু বলো। ওখানে তো আসতে পারলাম না এখন, তাই তোর বিয়ে দেখা হলো না। তাই যা কি তো? যা বলছি কর। বিয়ে যদি না করিস তাহলে তোকে ত্যায্য পুত্র করব, আর মেঘাকেও এনে রেখে দেবো বাসায়। একদম মাইগার চিপাই ফালাইয়া দিল। ফোন রাখো, জামা পরবো বিয়ের। মাইনগার চিপাই পরে পড়া। গুড বয়। ফোন কেড়ে দিলাম। হাই রে বাপরে, বলে কি আরো একটা বিয়ে করতে? আমি তো একেবারে ছোট মানুষ, তার উপর 2টা। ধরো যান, যাও রেডি হও। একটা প্যাকেট ধরিয়ে দিল। মনে মনে যেন থাকে কথাটা। জান, আমাকে ক্ষমা করো, না বুঝে অনেক কষ্ট দিয়েছি তোমার। আর কেয়াপুর সেদিনের কথাটা আজকে শুনলাম, তোমার দোষ ছিল না। বাইরে যাও, রেডি হব। মন খারাপ করে বাইরে চলে গেল মেঘা। এইবার বুঝবা তোমার আমি কি আর কেমন বিষ। খুব ইচ্ছে না সতীনের ঘর করাচ্ছি ভালো মতো। আর কেয়া, তোকে তো তিলে তিলে মারবো। আগেই বলি স্পেলিং মিস্টেক হতে পারে, তাই সরি। রাত 11টার পর সময় ধুমধাম করে বিয়ে হয়ে গেল। বর চেঞ্জ হয়েছে, এই খবরটা শ্বশুরমশাই কেমন করে জানি মাটি চাপা দিয়ে দিল। আরও একটা কথা বলি,
মেঘাও তখন আবার বিয়ে পড়ানো হলো। আরও একটা কথা বলি, মেঘাকেও তখন আবার বিয়ে পড়ানো হলো। বাহ, একসাথে 2 মেয়েকে বিয়ে করেছি, এই না হলো পুরুষ মানুষ। মজাক মজাক কর রে ভাই। আজকে আর ফ্ল্যাটে যাওয়া হলো না, শ্বশুরবাড়িতেই নাকি বাসর রাত হবে। রুমও সাজানো আছে খুব সুন্দর করে। রাত 12:30 কোনো ভয় ডর না করে দরজা খুলে সোজা রুমে প্রবেশ করলাম। তারপরে দরজা লক করে সামনে এগোতে দেখি আমার 2 পরী থুক্কু বউ বসে বসে আমাকে নিয়ে গপ্প মজাইতেছে। আমাকে দেখে 2জন সালাম করতে আসলো। আমি যে সোফাতে বসলাম। এইসব পায়ে সালাম আমার পছন্দ না, আপনারা যে শুয়ে পড়ুন, খুব ক্লান্ত লাগছে আমার। কেউ কোনো কথা বলবো না একদম। আজকে না আমাদের হ্যাঁ জান, আর তুমি আপনি আপনি করছো কেন? কিসের বাসর রাত? হ্যাঁ, তো তো কি তুমি করে বলবো? হ্যাঁ দোহাই লাগে, আমাকে প্লিজ ঘুমাতে দিন, নয়তো নিজের ক্ষতি করবো, আমি বলে রাখলাম। আচ্ছা জান, ঘুমাও, কিন্তু নিজের কিছু করবে না। কিন্তু খাটে তো চল। কেন খাটে যাব কেন? তোমাকে জড়িয়ে শুয়ে থাকবো যে, তাই। ওখানে যেমন কোল বালিশ ধরে আসলাম তেমন প্লিজ চলো। আপনিও কোল বালিশ ধরে শুয়ে থাকেন, বিরক্ত করেন না কেউ প্লিজ। আচ্ছা রাগ করো না, যাচ্ছি। যাচ্ছি জান, রাগ করো না তুমি। 2জনই মন খারাপ করে যে শুয়ে পড়লো। আমার রাগী ভাব মুহূর্ত দেখে আর কিছু বলল না। আমি সোফায় শুয়ে পড়লাম। হাসি পাচ্ছে 2জনই, এইরকম কথা বলছে। হা হা হা। যাক, এই তাহলে 2জনের ওপরই রাগ ঝরাতে পারবো। তবে এমন কষ্ট দিব যে আমাকে ছাড়তে বাধ্য হবে। আমিও সেরকম জিনিস। সোফায় শুয়ে আছি, তখন কানটা একটু উঁচু করলাম। ওরা ফিস এই আমার উপর খুব রেগে আছে। ওই যে তুমি ওকে ইয়ে করছো, তখন ওকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। সারাটা দিন বিস্কুট খেয়ে থাকতো, আমি একা ভাত খেতাম, ওকে ডাকতাম না, তাই খেতেও না। প্রয়োজন ছাড়া কথা বলিনি, অথচ ও কথা বলার জন্য পাগল হয়ে থাকতো। কি? ওকে এত কষ্ট? আমার ভুল হয়ে গেছে আপু। হ্যাঁ রে, তোর থেকেও বেশি কষ্ট আমি ওকে দিয়েছি। না জানি আমাকে মানবে কিনা। না আপু, ও অনেক ভালো, ঠিক মেনে নিবে। জানি না রে বোন, ও অনেক ভালো, লাকি একটা। কিন্তু ওকে যে বিনা অপরাধে অনেক বেশি এখন তো কষ্ট। মনে হচ্ছে আমরাই অনেক বেশি খারাপ। ঠিকই বলেছিস। ভ্রু কুচকে ওরা আরও অনেক কথা বলছে, তবে আমার প্রশংসা শুনে ভালোই লাগছিল। কিন্তু একটা বিষয় মাথায় আসছে না, এত সহজে এক সতীন আরেক সতীনকে মেনে নিল কিভাবে? এরা তার ছিঁড়া নাকি আমার মাথার তার ছিঁড়ে গেছে, কোনটা আল্লাহ ভালো জানে। ওদের কথা শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ফজরে আজানের সময় ঘুম ভাঙলো, তবুও একটু শুয়ে থাকলাম সোফাতে শুয়ে থাকতে অবশ্য খারাপ লাগেনি, নরম জায়গায় শুয়ে আছি তাই ভালোই লাগছে। চোখ ডলতে ডলতে দাঁড়ালাম। আমি এমন ছেলে, চোখ ডলতে ডলতে দাঁড়াই, তারপরে চোখ খুলি। তো চোখ থেকে হাত সরিয়ে চোখ খুলতে একটা শর্ট খেলাম। শরীরে 440 ভোল্টের কারেন্ট বয়ে গেল, আর চোখ দুটো ছানাবড়া হয়ে গেছে। কারণ এইটা তো কেয়ার বাসা না, আমারই ফ্ল্যাট না। আর আমি তো সোফায় শুয়েছিলাম, খাটে কি করে আসলাম? তাহলে কোথায় আমি? সামনে একটা মেয়ে টাওয়াল পরে আছে আর মাথার পানি মুছছে। পিছন থেকে দেখে শরীরে কেমন যেন বিদ্যুৎ বয়ে গেল। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, ও মা, এটা তো আমার নিজের বাসা। কিন্তু আমার তো বিয়ে হলো কেয়ার সাথে আর মেঘার সাথে, সেই মোতাবেক আমার তো এখন কেয়ার বাসায় থাকার কথা। কিন্তু এখানে এলাম কি করে? আর সামনের মেয়েটাই বা কে? উঠেছো দুষ্টু? যাও গোসল করে নাও জলদি। মেঘা, তুমি? একদম বুকটা ধুক করে উঠলো। ও মা, কেন? আমাকে চিনতে পারছো না? তুমি এখানে কেন? তোমার কি মাথাটাতে পাগল হয়ে গেল নাকি? না তো, মাথায় হাত দিয়ে। তোমার কি মাথাটাতে পাগল হয়ে গেল নাকি? কালকে না আমাদের বিয়ে হলো? রাতে তুমি কত দুষ্টু একটা। যাও বাথরুম। মাথা চুলকিয়ে,
কিন্তু আমার সব কিছু এমন গুলিয়ে যাচ্ছে কেন? ধ্যাত, আবার দুষ্টুমি করতে চাইছো নাকি? না না না, তা না তো। তাহলে যাও, জান, তাড়াতাড়ি গোসল করে নাও। মাথায় হাত দিয়ে চুলকানোর মতো করে বাথরুমে চলে আসলাম। তার মানে আমি এতক্ষণ ধরে এত বড় একটা স্বপ্ন দেখলাম। ওরে আল্লাহ, কত বড় বাসাই না বেঁচে গেছি, নয়তো 2 ডাইনি থুক্কু, 2 বইয়ের অত্যাচারে মরতাম। বুকে ফু দিয়ে নিলাম ভয়ে। আস্তে আস্তে গতকালের কথা মনে করতে লাগলাম। ও হ্যাঁ, ঠিকই মনে হয়েছে, কাল রাতেই তো বিয়ে করলাম আমার এই পাগলিটাকে। কতটা খারাপ একটা স্বপ্ন ছিল, এক ঘুমে প্রায় 2-3 মাসের স্বপ্ন দেখা হলো। বাপ রে! তবে এটা কোনো সমস্যা না, স্বপ্নের থেকে দীর্ঘ হতে পারে। আল্লাহ বাঁচাইছে আমারে, কিন্তু সত্যি যদি এমন হয় তাহলে কি হবে? হা 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 হা, লাগা জোরকা ঝটকা লাগা না, হি হা হা। আপনাদেরই বললাম, যারা পুরো ভিডিওটা না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন, পুরোটা না পড়ে পুরোটা না শুনে আগে বকবক করা ভালো না। পরের বার কথাটা মাথায় রাখবেন। এইসব আবল তাবল ভাবতে ভাবতে গোসল করে নিলাম। তারপরে দুজনে একসাথে নামাজ আদায় করে আমি আল কোরআন পাঠ করতে বসলাম, আর আমার বউ রান্নাঘরে দিয়ে গেল। 9টার সময় খাওয়া দাওয়ার জন্য ডাক পড়লো, যে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। এই শোনো, ইজ্জত। হ্যাঁ বলো, কি কথা? শুনলে? হ্যাঁ জান, বলো। তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। আমি না একটা স্বপ্ন দেখেছি। তা তো ভালো কথা। না, ভালো কথা না, অনেক বাজে। কি স্বপ্ন জান, বলো না, আমার আর তর। বিশ্বাস করবে কিনা জানি না, তবে পুরোটা বলছি শোনো। সব কথা মেঘাকে বললাম। সবগুলো কথা শুনে মেঘা তো হেসে কুটকুটি, তবে একটু ভয়ও পেল, কারণ হঠাৎ বিয়ে পরে এমন স্বপ্ন দেখলো। কোনো রহস্য আছে নাকি? যদি সত্যি সত্যি কেয়ার সাথে বিয়ে হয় তাহলে তো মেঘা আমাকে হারাবে। পাগড়িটা শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো করে আমার কপালে, গালে, নাকে, ঠোঁটে চুমু দিতে লাগলো। আমি আবার কম নাকি, আমিও পাল্টা চুমু দিতে লাগলাম। হঠাৎ করেই আবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জান, আমি তোমাকে হারাতে পারবো না, তুমি শুধু আমার। কোনো দেমাগি টেমাগি মেয়ের পাল্লায় পড়তে দিব। হি হি হি, পাগলি, আমিও তোমাকে খুব ভালো। তোমাকে যে কতটা ভালোবাসি তা আন্দাজও করতে পারবে না। জানি রে পাগলি, আর আমি বুঝি ভালোবাসি না? জান, বাসো তো খুব, আমার সোনা বল। আমার সোনা বউ। দুপুরে খাবার খেয়ে আমি রুমে এসে বসে আছি, তখন মেঘা আসলো রুমে। আয়নার সামনে যেয়ে বসে চুল ছেড়ে দিয়ে চিরুনি করতে লাগলো। অসম্ভব সুন্দর লাগছে মেঘাকে। চুল ছেড়ে দেওয়ার জন্য আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মেঘার সব সৌন্দর্য শুধু আমাকে টানছে, আর পারলাম না। উঠে মেঘার কাছে এসে চুলে নাক ডুবিয়ে দিলাম। পাগল করার মতো একটা কড়া সুগন্ধ আসছে শ্যাম্পুর। কি গো, চুলে কি নেশা জাতীয় কিছু মেখেছো নাকি? এই না, ছি, কি বলছো? তাহলে আমি মাতাল হচ্ছি কেন জান? যা পাজি কোথাকার, এত। কই লজ্জা তো এখনো দেই নেই, তবে এই জান, না না, এখন না প্লিজ। মেঘা জান। যাও তো। আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। লজ্জায় ওর গাল লাল হয়ে গেছে। দৌড়ে বাইরে যেতে লাগলো, কিন্তু তার আগেই ওর হাত ধরে টেনে বুকে জড়িয়ে ধরলাম। পাগলিটার লজ্জায় আমার বুকে মাথা লুকালো। সত্যি পাগলি একটা, কিন্তু আমি অনেক সৌভাগ্য ওর মতো একটা পাগলি বউ পেয়ে। এই আপনাদের বলছি, কেউ কি হবে না আমার একটা পাগলি বউ? বিশ্বাস করো, সত্যি অনেক ভালোবাসবো। পরের দিন বিকালে একটু বাইরে আসলাম। অনেকদিন এইসব জায়গায় ঘোরাফেরা করা হয়নি। বাইরে এসে পরিচিত 2টা বন্ধুর সাথে দেখা, ওদের সাথে অনেকটা সময় ব্যয় করলাম। আড্ডা দিতে দিতে কখন যে সন্ধ্যা নেমে গেছে আমরা কেউ বুঝতে পারিনি। আমি বাসায় যাওয়ার আগে 3 প্লেট ফুচকা কিনলাম, কারণ বাড়িতে তো ফুচকা খাওয়ার জন্য মেয়ের অভাব নেই। বাসায় যাওয়ার সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো। আননোন নাম্বার থেকে কল করেছে কে যেন। কোনো কথা নাই বার্তা নেই, রিসিভ করলাম। হ্যালো হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? ঢং না করে পরিচয় দিন তো। দূর, ফোনটা কেটে দিলাম। হুদাই বিরক্ত করতে কল দেয়, কিন্তু কেমন জানি একটা খটকা লাগলো আমার, কারণ ওপাশ থেকে একটা মেয়ের চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম। আর শটটা কেমন জানি কেয়ার মতোই লাগলো। যাই হোক, আমার এসব ভেবে লাভ নেই, বাসায় যেতে হবে।
আমি তাড়াতাড়ি করে হেঁটে বাসায় চলে আসলাম। যখন বললাম যে ফুচকা এনেছি, তখন রিয়া আর মা ছিল। মেঘা ওদের সামনে আমার গালে চুমু দিল। চুমু দিয়ে লজ্জায় পড়ে গেলাম দুইজনই। মেঘা ভো দৌড়ে দিয়ে রুমে চলে গেল, আর আমি লজ্জায় মাথা তুলতে পারছি না। মাথা নিচু করেই পা টিপে টিপে রুমে আসলাম। ওই, ওটা কি করলে? হ্যাঁ, সবার সামনে গাল দুটো লাল হয়ে গেছে। পাগলি একটা, আম্মু কিছু বললে না? আর যাও, এত জানি জান, মা কিছু বলবে না, তবে রুমে আসার প্রধান কারণ হলো তোমার লাল ঠোঁট দুটো। হা হা হা, পাগলি একটা। চুমু দাও না জান, প্লিজ প্লিজ। জোর করে কিস করব এভাবে। কথাটা বলা শেষ না হতেই পাগলিটা আমার ঠোঁট জোড়া ওর আয়ত্ত করে নিল। খুব চুমু খাচ্ছে। আমিও খুব ভালো রেসপন্স করছিলাম, সেজন্য দুই স্বামী স্ত্রী আরাম পাচ্ছি। একটু পরে আমাকে ছেড়ে দিয়ে কোনো কথা না বলে আবার ভো দৌড়ে দিয়ে চলে গেল। আসলে পাগলি একটা। আমিও মুচকি হাসি দিয়ে যে বসে পড়লাম। পরের দিন বিকেলে মাত্র বাসা থেকে বের হয়েছি, তখনই ফোন বেজে। নাম্বারও অপরিচিত। কে হতে পারে? কোনো বন্ধু নাকি? এসব ভাবতে ভাবতে কলটা রিসিভ করলাম। হ্যালো। আমি গুড। আমি ভাবলাম কে না কে, তা কেমন আছেন? ভালো না। তুমি? ভালো না কেন, কি হলো? খুব বেশি বিরক্ত করলাম বুঝি, তাই না? সেজন্য চুপ করে বিয়েটা করে নিলি? সেটাই। ভালো থাকিস। খুব ভালোবাসি তোকে। আর মেঘাও আবার চাকরি হয়েছে। বাই। টুট টুট টুট। আমি কিছু বলতে যাব তার আগে কল কেটে দিল। তার মানে সেদিনের কলটাও কেয়াই করেছিল। বিয়ের খবর কেয়া জানলো কি করে? যাই হোক, জেনেছে ভালোই হয়েছে। এখন তো আমার সামনে কম আসবে, নয়তো সারাক্ষণ ঘুরঘুর করবে সে। কিছুটা মেন্টাল টাইপ। আমার গ্রামের বাসা থেকে পরের দিন রাতের বাসে গ্রামের বাসা থেকে চলে আসলাম আমার ফ্ল্যাটে। ভোরবেলা পৌঁছে গেলাম ঢাকা। একটা রিক্সা নিয়ে দুজনে চলে আসলাম। খুব তাড়াতাড়ি এই দিনটা কেটে গেল। আজকে থেকে আবার অফিস শুরু। আর কেয়া তো আগে থেকে মেঘার জন্য চাকরিটা আবার ঠিক করে রেখেছে। 9:30 রওনা দিলাম দুই স্বামী স্ত্রী আমার বাইক নিয়ে। পৌঁছে দেখি 45 বাজে। পেছনে মেয়ে থাকায় সাবধানে চালাতে হলো, নয়তো স্পিডের ঠেলা বুঝতো। অফিসে এসে দেখি কেয়া নেই। ওর বাবা আবার অফিসে আসতে লাগলো। আমার কাজের কোনো সমস্যা নেই, আর বাসাও কোনো সমস্যা নেই, কারণ সেখানে আমার খেয়াল রাখার জন্য মেঘা আছে, আর অফিসে যতটুকু সম্ভব করে। আসসালামু আলাইকুম। আরে আরে নীল যে। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। তা শুনলাম বিয়ে করেছো নাকি? তা আমাকে দাবারটু। আসলে স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে কাউকে জানানোর সুযোগ হলো। আরে আমি তো মজা করতেছি। তা সেই সৌভাগ্যবতী কে? মেঘা। ওকেই বিয়ে করলাম স্যার, কারণ ওর মা বাবার শেষ ইচ্ছা ছিল এটাই। ওর বাবা মারা যাওয়ার পরে আমাকে বলে গেছেন। থ্যাংক ইউ স্যার। পরের মাস আমার তরফ থেকে অফিসে পার্টি হবে তোমার বিয়ে উপলক্ষে। শুধু শুধু টাকা খরচ তো। চুপ। আমি তোমার বাবার বয়সী, মুখের উপর কথা বলবে না। ওকে স্যার, এখন আসি, কাজ করতে হবে। হ্যাঁ এসো। চলে আসলাম কেয়ার বাবার রুম থেকে। যাক, স্যার তাহলে রেগে নেই। মানে কেয়া সব কথা ওর মনেই রেখেছে, কাউকে বলেনি। ভালোই করেছে। আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। পরপর 7 দিন গেল, কিন্তু না, কেয়া আসছে না। মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে মেয়েটা আমাকে দেখার জন্য পাগল, সে এতদিন আমাকে না দেখে কেমনে আছে। এতদিন কাউকেও জিজ্ঞেস করিনি কেয়া কোথায়। কিন্তু আজকে যখন পিয়ন চাচাকে বললাম, তখন তিনি এমন একটা খবর দিল যে যা শুনে আমার মন এখনও নাচতেছে। কেয়া আমেরিকা চলে গেছে, সে নাকি আর নাও আসতে পারে। এটা শুনে খুশিতে নাচতে ইচ্ছে করছিল, কিন্তু আবার কন্ট্রোল করতে কাজে মন দিলাম। তাহলে যেদিন আমার সাথে কথা বললো তারপরের দিনই চলে গেছে। যাক, আপদ বিদায় হয়ে গেছে। দেমাগি মাইয়া পতন ঘটলো আমার জীবনে থেকে। হাঁপ ছেড়ে বাঁচলাম। দেমাগি মাইয়ার পতন ঘটলো আমার জীবন থেকে। যাক, হাঁপ ছেড়ে বাঁচলাম। অফিস থেকে বাসায় আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু টিভি দেখতে বসলাম। আমি 2টা টিভিতে ডাব্লু দেখি না, হিন্দি কমেডি শোগুলান।
এখন কমেডি একটা শো চলছে, ওইটা দেখছি। তখন আসলো আমার মহারানী মানে মেঘা। জান, দেখো তো কেমন লাগছে আমাকে। শুধুমাত্র তোমার জন্য বাসায় সাজলাম এভাবে। আমি মেঘার দিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। নীল রঙের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করা ব্লাউজ। তার মানে এসব ওখানে থাকতেই কেনা হয়েছে, গ্রামের বাড়ি। কিন্তু মেঘাকে যে আস্ত একটা আকাশের পরীর মতো লাগছে, এত কেন সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। শাড়িটা শুধু আমার জন্য পরেছে এভাবে, কারণ এখন ওর পেট দেখা যাচ্ছিল। টিভির দিকে আর চোখ দিতে পারলাম না, কারণ সামনে একটা পরে থাকলে ওইসব টিভি মিবি কে দেখে, দূর হ। মাশাল্লাহ, আমার বউটাকে যে নতুন রূপে দেখছি। জান, লজ্জা লাগছে, অমন করে তাকিয়ে আছো কেন? ইস, লজ্জাশীল বউ আমার, কত লজ্জা পায় তার। ভালো হচ্ছে না কিন্তু, শয়তান। লজ্জায় লাল হয়ে গেছে। দাঁড়াও, আজকে লজ্জার একদিন কি আমার যতদিন লাগে। বসা থেকে উঠে কেয়ার কাছে গেলাম। ও কিছু বুঝে ওঠার আগে ওর কোমল পেটে হাত দিয়ে ওর কাছে টেনে নিলাম। ওকে কাছে টেনে নিলাম, এতটাই কাছে টেনে নিলাম যে ওর প্রতিটা নিঃশ্বাস টের পাচ্ছিলাম। লোভ সামলাতে না পেরে 4টা ঠোঁট এক করে দিলাম। কতক্ষণ ছিলাম জানি না, তবে ঘরের মধ্যে ছিলাম এইটুকু জানি। ওকে ছেড়ে দিয়ে কোলে করে নিয়ে যে খাটে শুয়ে দিলাম। লুচ্চামি ভাবলে লুচ্চামি, আর রোমান্টিক ভাবলে ধন্যবাদ। বাকিটা ইতিহাস রয়েছে, তাই বলে আবার পড়তে যায়েন না জাদুঘরে।